দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের আয়োজনে আলোচনা করব। আপনারা জানেন যে ট্রাম্পের যে শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত এবং পরবর্তীতে সেই সিদ্ধান্তের পরিবর্তন বিশ্বব্যাপী একরকম অস্থিরতায় তৈরি করে দিয়েছিল। মোটামুটি সেই অস্থিরতার একটা অংশ এখনও অব্যাহত আছে। তবে এই অস্থিরতার মধ্যেও বাংলাদেশ কোন কোন জায়গায় কিভাবে সুবিধা নিতে পারে সেটা একটা আলোচনার বিষয় থাকবে। এর বাইরেও আমরা দেখেছি যে ভারত একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল, সেখানেও বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত, সেটাও বাংলাদেশের পক্ষেই এসেছে। এইরকম বাস্তবতায় আসলে আমাদের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের গতি ঠিক রাখতে বা আরও উন্নত করতে কোন ধরনের উদ্যোগ নেওয়া দরকার, প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শুল্ক সংক্রান্ত বিষয়ে গবেষণা করে আসছেন। আমাদের আজকের অতিথি তিনি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে অত্যন্ত উপযুক্ত একটা সময়ে আপনি সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই ট্রাম্পের সিদ্ধান্তের প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জানবো যে এমন একটা সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যখন বিশ্ব অর্থনীতিতেই একটা মন্দাভাব চলছিল। তার সিদ্ধান্তের পরে বৈশ্বিক পুঁজিবাজার এবং বিশ্বের বিভিন্ন দেশ একটা আতঙ্কের মধ্যে পড়েছিল। পরবর্তীতে এক সপ্তাহ না যেতেই তিনি আবার সিদ্ধান্তের পরিবর্তন করলেন। এটা নিয়ে আপনার অবজারভেশনটা কি? ধন্যবাদ। আমার মনে হয় যে একটা যে অনিশ্চয়তার আবহ তিনি বিশ্ব বাণিজ্যে সৃষ্টি করলেন, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক যে বাণিজ্যিক সম্পর্ক বিভিন্ন দেশের, সেই প্রসঙ্গেই না, সমগ্র বিশ্বেই একটা বাণিজ্য যুদ্ধের মতো একটা পরিবেশ তিনি সৃষ্টি করলেন। তার প্রেক্ষিতে চীন আবার পাল্টা শুল্ক আরোপ করছে। চীন এবং কানাডা WTO-তে ডিসপিউট সেটেলমেন্টে গিয়েছে। সুতরাং এটা একটা বড় ধরনের, আমার মনে হয়, একটা ঝুঁকি সৃষ্টি করেছে। এবং এখন যে বিভিন্ন দেশের উপরে তার সেই রেসিপ্রোকাল ট্যারিফের বদলে ফ্ল্যাট একটা 10% অতিরিক্ত শুল্ক, আমরা যেটা আমাদের যদি গড় ধরি মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক সেটা 15%, এটা তখন গড়ে 25 হয়ে যাবে। এবং বিভিন্ন দেশের জন্য এটা একটা অভিঘাত রাখবে। আগের সিদ্ধান্তের সাথে এই সিদ্ধান্তের একটা বড় পার্থক্য হলো যে আগের সিদ্ধান্তে যেহেতু বিভিন্ন দেশের উপরে বিভিন্ন মাত্রায় অতিরিক্ত শুল্ক পড়ছিল, কিছু কিছু দেশ তার থেকে কিছুটা সুবিধাও পেতে পারত। তো যেমন ভিয়েতনামের 46 ছিল, আমাদের ছিল 37, বা ক্যাম্বোডিয়ার 49 ছিল, আমাদের ছিল 37। অন্য দিক থেকে পাকিস্তান এবং ভারতের আমাদের থেকে 7-8% কম ছিল। তো সেদিক থেকে এখন একটা ফ্ল্যাট একটা শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু তারপরও আমরা যদি দেখি যে প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে হয়তো বা পরিবেশটা একই রকম আছে, চীনকে যদি বাদ দিই। চীনের প্রেক্ষিতে আবার সব দেশেরই শুল্ক অনেক তুলনামূলকভাবে কম বেড়েছে। সুতরাং সেদিক থেকে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মোটামুটিভাবে প্রতিযোগিতা সক্ষমতাহীন একটা দেশে পরিণত হবে। স্যার, এই যে অতিরিক্ত 10% শুল্ক বাড়লো, 1% বাড়লেও তো এটা একটা অভিঘাত কোনো না কোনোভাবে পড়েই, সেটা রপ্তানিকারক দেশ বা আমদানিকারক দেশ যেই হোক না কেন। বাংলাদেশের ক্ষেত্রে এক্সট্রা 10%-এর বার্ডেনটা কোথায় আঘাত করতে পারে? বাংলাদেশের পক্ষে এটা যেটা হবে, ব্র্যান্ড বায়ার্সরা কিছুটা হয়তো অ্যাবজর্ব করবে, কিছুটা আমাদের যারা উৎপাদক তাদের উপরে সেটা দিয়ে দেবে, এবং সেখানে আমাদের উৎপাদকদের যে লভ্যতা, সে প্রফিটেবিলিটির উপরে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। অন্য দিক থেকে হয়তোবা আমরা চীনের প্রেক্ষিতে কিছুটা তুলনামূলক সুবিধা আমরা পাবো, অন্যান্য দেশরাও পাবে। এবং কিন্তু এইখানে একটা যেটা দেখতে হবে সেটা হলো যে আমরা যে পণ্যগুলি রপ্তানি করি মার্কিন বাজারে, চীনও কি একই পণ্য রপ্তানি করে কিনা, তাহলে সুবিধাটা আমরা হয়তো বেশি পেতাম। কিন্তু চীনের মোট রপ্তানির একটা বড় অংশ কিন্তু হলো ম্যানমেড ফাইবার, মানে তুলা ছাড়া যেসব আর কি তৈরি পোশাক তৈরি হয়। তো সেই জায়গাটাতে আমাদের কিন্তু মূলত আমাদের কিন্তু তুলা নির্ভর পোশাক খাত। সেদিক থেকে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া তাদের একটা সুবিধা হবে। সুতরাং সেইটা হলে তাদের আমাদের থেকে হয়তো একটা তারা এগিয়ে থাকবে। অন্য দিক থেকে খেয়াল করতে হবে যে ভিয়েতনামে এবং ক্যাম্বোডিয়াতে চীনের একটা বড় বিনিয়োগ আছে। সুতরাং চীনা বিনিয়োগ থেকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেগুলো কিন্তু ঢুকবে। এখন সেরকম অবস্থায়
ট্রাম্প আবার সেটার উপরেও আবার কিছু একটা করে কিনা সেটা আমাদের দেখতে হবে। কিন্তু এখন যেইটা পরিস্থিতি, ভিয়েতনাম থেকে যদি রপ্তানি বাড়ে, চীনের কিছুটা যদি চলে আসে, সেখানে একটা বড় অংশ আবার চীনের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ থেকে রপ্তানি হবে। ভিয়েতনামের যে বিনিয়োগ সেটা থেকে রপ্তানি আসবে মার্কিন যুক্তরাষ্ট্র বাজারে। সুতরাং সবটা মিলে এটা কোন জায়গায় কার উপরে কতটুকু পড়বে এটা কিন্তু নির্ভর করবে বাজারের যেরকম ভাবে এটা বিকাশ করে এবং আগামীতে তিনি কোনো ধরনের আবার পরিবর্তন আবার করেন কিনা। কিন্তু এই অনিশ্চয়তা একটা বড় সৃষ্টি হয়েছে, আর বিশ্ব বাণিজ্য সংস্থাও এটার মাধ্যমে কিন্তু একটা রুল বেসড যে সিস্টেম ছিল সেটাও কিন্তু অনেক দুর্বল হয়ে গেল। এটা আমাদের মতো অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির জন্য কিন্তু ভালো না। রাইট স্যার, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন যদি আমরা বাইলেটারাল ট্রেড হিসাব করি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক হার একজনের 125 আর একজনের 84, যেটা আগে কখনো চিন্তাও করা যায় নাই। এরকম একটা অবস্থায় দুই দেশের উপরে তো মানে পাল্টাপাল্টি চাপ পড়বেই, সেটা আবার আমাদের দিকে উপচে পড়ার কোনো শঙ্কা থাকে? উপচে পড়ার শঙ্কা ওইভাবেই থাকবে যে এরকম যখন একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়, এটা বৈশ্বিক, কারণ চীনও একটা বড় ধরনের একটা অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড জিডিপি 25%। সো এখন এরকম যখন হয় তখন বৈশ্বিক বাণিজ্যের উপরে এটার একটা ঋণাত্মক প্রভাব পড়ে এবং তারপরে বৈশ্বিক প্রবৃদ্ধির উপরে পড়ে। সুতরাং সিদ্ধান্তটা নিল ট্রাম্প, হয়তো সেইটা মার্কিন আমদানির উপরে একটা প্রভাব বিস্তার করবে, ঋণাত্মক প্রভাব হতে পারে, তাদের চাহিদা কমে যেতে পারে, কনজিউমাররা বেশি দামে কম কিনতে পারে। কিন্তু এইটা ইউরোপিয়ান মার্কেটের জন্য খারাপ হতে পারে, সেখানে যেখানে রপ্তানি করি, এটা যদি ইউরোপিয়ান প্রবৃদ্ধির উপরে যদি নেতিবাচক প্রভাব ফেলে তাহলে তো আমাদের যে এক্সপোর্ট আমাদের ইউরোপে করবো সেখানেও সেটা যাবে। সুতরাং সেই সব দিকে চিন্তা করে আরেকটা যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে চীন কেবলমাত্র 84% যে ডিউটি দিয়েছে সেইটা না, চীন কিন্তু তার অন্যান্য যেসব পলিসি আছে, যেমন এক্সচেঞ্জ রেট পলিসি, মুদ্রা বিনিময় হার যেটা রেনমিনবির সাথে ডলারের, সেখানেও কিন্তু সে অনেক ধরনের, আমরা এর আগে যখন নাকি ট্রাম্প ট্যারিফ বসিয়েছে চীনের উপরে, আমরা দেখেছি যে সে রেনমিনবিকে সে আরও উইক করে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। আইফোনের দাম 3 গুণ বেড়ে যাবে কিনা, যেহেতু আইফোনের বাংলাদেশেও একটা বড় মার্কেট, সেটা যেভাবেই হোক না কেন, বা এই ধরনের প্রোডাক্টের দাম যখন 3 গুণ হয়ে যায়, ইটস অ্যান ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনগুলো আসলে অস্থিরতাটাকে বা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে আবার টালমাটাল করে দিবে। অবশ্যই একটা তো অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এখন 3 গুণ বাড়বে বা কত গুণ বাড়বে এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না। অবশ্যই চীন তো একটা বড়, এটা হলো ওয়ার্ল্ডের ফ্যাক্টরি, হ্যাঁ, সেখানে এটার তো এটার একটা ইম্প্যাক্ট তো হবেই, এটা তো স্বীকার করা যায় না। এখন চীন কি ধরনের কেবলমাত্র ট্যারিফ বাড়ানো না, অন্যান্য কি পলিসি নেয়, তারা তাদের ওয়েজেস তাদের নিজেদের কন্ট্রোলে থাকে, এক্সচেঞ্জ রেট তাদের নিজেদের কন্ট্রোলে থাকে, এগুলো দিয়ে সে কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করবে। সুতরাং সেটা কিছুটা এই নেতিবাচক প্রভাবটাকে স্তীমিত করার একটা প্রচেষ্টা থাকবে। আরেকটা যেটা হবে আমার মনে হয় যে এটা চলতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে একটা অন্য ধরনের একটা বলয় সৃষ্টি করার চেষ্টা চীন করবে। অলরেডি তো আমরা ব্রিক্স ব্যাংক, যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলা দিয়ে কিন্তু তারা একটা প্যারালাল ফাইন্যান্সিয়াল সিস্টেম করার চেষ্টা করছে গত কয়েক বছর ধরে। এক্সচেঞ্জ রেট ডলারের বাইরে নিয়ে আসার কথা চেষ্টা করছে। চীনের যে এত বড় উদ্বৃত্ত, এই উদ্বৃত্তটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে ট্রেজারি বন্ড ইত্যাদি, এটা তো একটা বড় ক্রয় করে হলো চীন। সুতরাং এইগুলো সব কিছু মিলে কিন্তু একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। সুতরাং এটা কোন দিকে যাবে, প্যারালাল কোনো একটা সমান্তরাল সিস্টেম গড়ে উঠে কিনা, এটা নির্ভর করবে ট্রাম্প কি করেন এবং অন্য যারা, বিশেষত চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও বিকল্প কোন ধরনের স্ট্র্যাটেজি নেয়। এটা আমরা তো ছোট অর্থনীতি, আমরা তো আর প্রভাবান্বিত করতে পারবো না, আমরা রিঅ্যাক্টিভ, আমরা তো প্রোঅ্যাক্টিভভাবে করাটা খুব মুশকিল। স্যার, একই সাথে দুইটা প্রশ্ন করতে চাই যে ইমিডিয়েটলি চীনের বাড়তি শুল্কের কারণে বাংলাদেশ কোনো বেনিফিট পাবে কিনা, আর দ্বিতীয়ত এটা তো 3 মাসের জন্য স্থগিত হয়েছে, এমন না যে পুরোপুরি বাতিল হয়েছে। এই 3 মাসে আমাদেরও নিশ্চয়ই কিছু করণীয় আছে, যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা নেগোসিয়েশনটা কোন পর্যায়ে, আসলে কোন পথে এগোনো উচিত? না, কিছুটা সুবিধা আমার মনে হবে ওই সব আইটেমে যেগুলো নাকি আমরা রপ্তানি করি, চীনও রপ্তানি করে, একেবারে ডিসএগ্রিগেটেড লেভেলে আর কি, কারণ একই ধরনের পণ্য হতে হবে।
তো সেই মার্কেটটাতে অবশ্যই চীনের একটা বড় ডিসপ্লেসমেন্ট হবে এবং ট্রেড ডাইভারশন হবে চীন থেকে। সেখানে আমরা আছি, ভিয়েতনাম আছে, ভারত আছে, পাকিস্তান আছে, ক্যাম্বোডিয়া আছে, অনেক টার্কি আছে, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ আছে। আমরা কিন্তু কম্পিট করি। তবে আমরা যে মার্কেটটাতে করি সেটা বেশ শক্তিশালী অবস্থানে আমরা আছি। লো এন্ডের মার্কেট, লো এন্ডের মার্কেট, কটন বেস যেটা মূলত। তো সেখানে আমাদের একটা তুলনামূলক সুবিধা আছে, হয়তো কিছু আমরা পাবো। কিন্তু যদি এটার ফলে যে কনজিউমার প্রাইস যেটা বাড়বে, ভোক্তা যে মূল্য, সেটার কারণে চাহিদার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, বৈশ্বিক প্রবৃদ্ধির উপরে নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং সেগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। সুতরাং আমি এটাতে খুব বড় ধরনের আমাদের একটা উল্লম্ফন হবে সেটা আমি মনে করি না। আর ওই যে নন কটন ম্যানমেড ফাইবার বেস যেগুলো আছে, যেটাতে আমাদের চীনের একটা বড় সেখানে রপ্তানি এবং আমাদের সুযোগটা অনেক বেশি হতো, সেই জায়গাটাতে তো নতুন বিনিয়োগ আসা এটা তো একটা দীর্ঘমেয়াদী, এবং এই ধরনের অনিশ্চয়তার মধ্যে তো বিনিয়োগটা তারা করবে না। একটু স্থিতিশীল হলে তখন তারা বিনিয়োগকারীরা তখন চিন্তা ভাবনা করবে। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে 3 মাস সময় আমরা নেগোসিয়েশনের জায়গায় কোন কোন পয়েন্টে আমরা? না, অবশ্যই আমরা তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছিলেন এবং 3 মাস এটা তো হলো। অন্য আরও অনেক দেশও, প্রায় 70টার মতো দেশ তাদেরকে অ্যাপ্রোচ করেছে, নেগোসিয়েশন করতে চেয়েছে, আমরা কিছু প্রস্তাব দিয়েছি। তো এগুলোর ক্ষেত্রেও আমাদের হিসাব নিকাশটা ভালোভাবে করতে হবে যে আমরা কি ধরনের সুবিধা তাদেরকে দেব। কারণ আমাদের WTO রীতি অনুযায়ী আমরা একটা দেশকে দিলে অন্যান্য দেশকেও আমাদের দিতে হবে। দ্বিতীয় যেটা সেটা আমি না দিতে পারি কখন, যখন আমি যদি একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি। সেইটা করতে গেলে আমাদের সক্ষমতার ব্যাপার আছে, লেবার স্ট্যান্ডার্ড, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডে অবশ্য তাদের অতটা চিন্তাভাবনা নাই, কিন্তু লেবার স্ট্যান্ডার্ড একটা বড় একটা ফ্যাক্টর হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মেধাসত্ব একটা বড় ফ্যাক্টর হবে, আমাদের এখানে যেসব রেগুলেটরি যেসব ব্যারিয়ার্স আছে সেইটা একটা ফ্যাক্টর হবে। তো এই জায়গাগুলোতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু অনেক উন্নয়নশীল দেশের FTA আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, যেগুলো কিন্তু খুব একেবারে যে বড় অর্থনীতি তাও না, আবার তাদের যে খুব বড় সক্ষমতা আছে তাও না। সুতরাং এটা অনেকটাই নেগোসিয়েশনের উপর নির্ভর করবে। এইখানে একটা বিষয় পরিষ্কার করা যায় কিনা যে আমরা যেই হিসাবে ট্রাম্প তার ডিসকাউন্টেড ট্যারিফ রেট অর্ধেক আমাদের উপর আরোপ করেছিলেন 74 থেকে 37, এইটাকে কমিয়ে, অর্থাৎ আমরা 74 থেকে কমিয়ে যদি 20 করতে পারি, ট্রাম্প তখন 10 করবে, এরকম কোনো ব্যবস্থায় আসা সম্ভব কিনা? না, এটা আমাদের জন্য এইটা করতে যাওয়ার সমস্যাটা হলো যে আমরা কেবলমাত্র তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করতে পারবো না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করলে ওই আইটেমের উপরে ওটা অন্য দেশগুলোকেও দিতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, কিছু কিছু পণ্য আইডেন্টিফাই করা যায়, যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টার চিঠিতেও আছে, সেমিকন্ডাক্টর, তারপরে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টস, এগুলো আমাদের হিসাব করতে হবে একটু ভালোভাবে যে আমার রেভিনিউ ইমপ্লিকেশনটা কি, রাজস্বের উপরে কতটুকু, এটা একটা দেখতে হবে। আরেকটা যেটা আমাদের টিকফা, যে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে দ্বিপাক্ষিক আলোচনার, সেটাকেও আমাদের ব্যবহার করতে হবে। ওটার কাজই ছিল হলো যে বিভিন্ন ধরনের যেসব আমাদের দ্বিপাক্ষিক ইস্যু আছে সেগুলো নিয়ে, তো সেইটাও আমাদের করতে হবে। তো আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, এটা আরও আমাদের জরুরি হয়ে পড়লো LDC গ্র্যাজুয়েশনের এই টাইমটাতে, এই অনিশ্চয়তাটা আসলো। সুতরাং সেখানে আমাদের কিন্তু এখন ওইটাকেও বিবেচনায় রাখতে হবে। আমরা দেখলাম যে বিশ্বের বহু দেশ থেকে বড় বড় বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন। তার মানে আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশে মোটামুটি বিনিয়োগের পরিবেশ আস্তে আস্তে উন্নত হচ্ছে। কিন্তু আমরা যখন দু একটা তথ্যপাত্র দেখি যে 21 বছরের মধ্যে সবচেয়ে কম প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আমাদের লাস্ট মান্থে হয়েছে, তার মানে দেশীয় উদ্যোক্তারা এখনও বিনিয়োগের সাহস পাচ্ছেন না বা আস্থা পাচ্ছেন না। এরকম একটা বাস্তবতা আসলে বিদেশি বিনিয়োগ আদৌ আসবে, এটার নিশ্চয়তা কতখানি? এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের দেশীয় উদ্যোক্তারা যদি আমাদের দেশে বিনিয়োগ পরিবেশকে সহায়ক মনে করেন, তখনই কিন্তু বিদেশি উদ্যোক্তারাও সেটা মনে করবেন। বিপরীতটা হলে তো সেটা তো হবে না। এখন অর্থনীতি একটা সামষ্টিক স্থিতিশীলতার মধ্যে যাচ্ছে। বাংলাদেশের যে অনেক সম্ভাবনা আছে, আমাদের লেবার কস্ট থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতা সক্ষমতার সম্ভাবনা, আমাদের ভৌগোলিক অবস্থান,
আমরা এখনও শূন্য শুল্ক সুবিধা পাচ্ছি বিভিন্ন দেশে, এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা 3 বছরের মতো বিভিন্ন জায়গায় পাবো। আমরা বিভিন্ন দ্বিপাক্ষিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি। সো এগুলো সবটা মিলিয়ে বিদেশি যারা বিনিয়োগকারী আছেন তাদের যে একটা বড় আগ্রহ সৃষ্টি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমাদের এইখানে যে আসলেন অনেকে এই কনফারেন্সে, অন্য দিক থেকে আমাদের যে দুর্বলতার যে জায়গাগুলো, এই যে ওয়ান স্টপ সার্ভিস, এটা রিয়েলি আমাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে। এখন সেইটা দিতে গেলে আমার বিভিন্ন ধরনের সক্ষমতা, আমি ইলেকট্রিসিটি মানসম্মতভাবে দেয়া, আমার গ্যাস মানসম্মতভাবে এটা নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা, আমার যেসব প্রতিষ্ঠানগুলি আছে তারা যাতে সেবাটা ঠিকভাবে দেয়, এইসব জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু বিনিয়োগ সম্মেলনটা দেখালো যে অনেকেরই কিন্তু আগ্রহ আছে, কিন্তু এই আগ্রহটাকে বাস্তবে পরিণত আমাদের করতে হবে। এবং সেটা করতে গেলে একটা সেটা হলো যে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোনগুলো আছে, বিডার ঠিক করেছে যে 5 টাকা অগ্রাধিকার ভিত্তিতে তারা ডেভেলপ করবেন, এইসব জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। স্যার, ব্যবসায়িক কমিউনিটির একটা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে আমাদের কাছে আসছে বিভিন্ন সময়, যে সরকার দেশীয় উদ্যোক্তাদের সাথে তাদের সমস্যার কথা শোনার জন্য ওইভাবে বসছেন না বা আগ্রহ দেখাচ্ছেন না। তার মানে কি তাদেরকে পাশ কাটিয়ে বিদেশি বিনিয়োগকারীদেরকে টানার দিকে বেশি আগ্রহী কিনা? এইটা কি ভালো বার্তা দেয় কিনা? না, আমার মনে হয় না যে এইটা কোনো একটা যুক্তিসঙ্গত কৌশল তো হতে পারে না। নিশ্চয়ই আমাদের ব্যবসায়ী এবং উদ্যোক্তা যারা আছেন তাদেরকে তো অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে হবে। বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা অনেক ধরনের ইনসেন্টিভ এগুলো দিয়ে আনার চেষ্টা করছি, স্পেশাল জোন তাদেরকে হয়তো দিচ্ছি, কিন্তু মূল যে বিনিয়োগ, কারণ আপনি চিন্তা করেন যে আমাদের দেশে তো আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের জিডিপির 24-25% হলো তাদের। তো আমাদের প্রাইভেট সেক্টর বিনিয়োগ করেন, তার মানে হলো প্রায় $100 বিলিয়ন মতো, তাই না? তো সেখানে আমাদের বিদেশি বিনিয়োগ তো এখন $2-3 বিলিয়ন বেশি না। তো এইটা বেড়ে আরও কত হবে আমরা আনতে চাচ্ছি, কিন্তু কত হবে? সুতরাং সেখানে এইটাকে একটার সাথে আরেকটা প্রতিপক্ষ হিসাবে দেখা ঠিক হবে না। বরং আমি মনে করি যে অনেক বৈদেশিক বিনিয়োগ আসবে যাদের সাপ্লায়ার হবে, ভ্যালু চেইন এবং সাপ্লাই চেইনের সাপ্লায়ার হবে আমাদের যারা স্থানীয় বিনিয়োগকারী। কারণ তার যদি বিশ্ববাজারে যদি তার প্রতিযোগিতার সক্ষমতা যদি বাড়াতে হয়, তাহলে কিন্তু তাকে আমার লোকাল যে সাপ্লাই চেইন আছে সেটার সহায়তা তাকে কিন্তু নিতে হবে। সুতরাং এইখানে একটা আরেকটার সম্পূরক, এইভাবেই দেখতে হবে। এবং এটা আমাদের স্থানীয় বিনিয়োগকারীদেরকে একটা ডিসক্রিমিনেশনের মধ্যে ফেলে ওইভাবে তো চিন্তা তো নিশ্চয়ই করা হচ্ছে না। বরং কিভাবে আমরা নিজস্ব বিনিয়োগকারীদেরকেও আমরা উৎসাহিত করতে পারি, বিদেশিও আনতে পারি। কিন্তু এখন সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের উপরে এগুলো অনেকগুলো নির্ভর করে। যেমন আমার স্থানীয় বিনিয়োগকারী কত পার্সেন্টেজে ঋণ পাবেন, এটা তো তাকে আমার ব্যাংক থেকে এখানে মূলত নিতে হবে। সুতরাং এইসব বিষয়গুলো আছে, বিভিন্ন লাইসেন্সিং ইত্যাদি, হয়তো ওনাদেরকে ওয়ান স্টপ সার্ভিস হয়তো দেয়া হলো, কিন্তু আমার বিনিয়োগকারী যারা তাকেও তো ওয়ান স্টপ সার্ভিস আমার দিতে হবে। সুতরাং সেইটা একটা। আরেকটা হলো যে আমি যদি নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ দিতে চাই, সেখানে তো আমি আমার বিনিয়োগকারীকেও দিতে হবে, আবার বিদেশি বিনিয়োগকারীকেও দিতে হবে। সো এইটা সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশনগুলোর যে পারফরমেন্স, এইটা যদি আমরা উন্নত করতে পারি তাহলে এই যে বৈপরীত্য সেইটা আমি দেখি না। স্যার, শেষ করব আমরা। শেষ প্রশ্ন আপনার কাছে। সম্প্রতি ভারতের একটা সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে, যেটা আমি শুরুতে বললাম, এই বিষয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। আমার মনে হয় যে এটা একটু হঠাৎই আসলো অপ্রত্যাশিতভাবে, এবং আমাদের যে দ্বিপাক্ষিক যে একটা বোঝাপড়া ভালো হচ্ছিল বলে মনে হচ্ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মোদির সাথে আলাপ করলেন, সেই রকম একটা সময়ে এই সিদ্ধান্তটা এসেছে। যদিও ভারতের যে ল্যান্ড কাস্টমস এবং তারা বলছেন যে এটার ফলে তাদের একটা প্রেশার পড়ছে, কলকাতা পোর্টের উপর পড়ছে, দিল্লি পোর্টের উপর পড়ছে। এবং আমি দেখলাম যে আমরা যদি ফ্লোটা দেখি তাহলে গত 2 বছরে কিন্তু অনেক ব্যবহার করা হচ্ছে, আমাদের উদ্যোক্তারা ব্যবহার করছেন। বিশেষত উদ্যোক্তা আমাদের তারা তাদের পণ্য নেন, বিশেষত রেডিমেড গার্মেন্টস বেশি হচ্ছে। তো আমদানিকারক যারা, তারা দেখছেন যে তার লিড টাইম অনুযায়ী কম থাকছে, তখন তাকে এটা এয়ারলিফট করতে হচ্ছে। তো প্রশ্নটা যেটা হলো যে ব্র্যান্ডস অ্যান্ড বায়ার্স তারা আমার ঢাকা
বিমানবন্দর ব্যবহার না করে তাকে এই ট্রাক দিয়ে বেনাপোল, সেখান থেকে পেট্রাপোল শিফটিং করা, পেট্রাপোল থেকে কলকাতায় নিয়ে যাওয়া ট্রাক দিয়ে সেখানে তারপরে এয়ার লিফটিং করা বা সেখান থেকে দিল্লিতে নিয়ে এয়ার লিফটিং করা, এইটা তার সস্তা পড়ছে ঢাকা থেকে। তার মানে হয় তার ক্যাপাসিটি কনস্ট্রেন্ট আছে আমার ঢাকা এয়ারপোর্টের, আর নয় এখানে মূল্য অশুভ কোনো চক্রও কাজ করতে পারে। এবং পার কেজি সেখানে যে প্রাইসটা চাওয়া হচ্ছে সেটা অনেক বেশি, এত কিছু দিয়েও তারা কম্পিটিটিভ। তো এটা তো আমার জন্য একটা মারাত্মক একটা নেগেটিভ সিগন্যাল আমার অর্থনীতির জন্য। তো আমার এখানে তৃতীয় টার্মিনাল হচ্ছে, এটা তো অলমোস্ট এটা শেষ হয়ে গেছে। তো এই সক্ষমতাটা বৃদ্ধি করা এটা অবশ্যই আমাদের দরকার, যাতে করে আমরা নিজেরা, এবং কারণ হলো একদিকে ভারতের যারা নাকি এই ব্যবসাটা নিতেন তাদেরও তো লস হচ্ছে নিশ্চয়ই আর কি, হ্যাঁ, তারা একটা বড় এখান থেকে আয় করছিলেন, আর আমার এখানে আমি এটা লস করছিলাম। সো আমার এখানে যদি করতে পারি তাহলে তো কম সময়ের মধ্যে আমরা পাঠাতে পারি। স্যার, আজকেই উপদেষ্টা বললেন যে ডিরেক্ট তৃতীয় দেশের সাথে এই ফ্লাইটগুলো বা কানেক্টিভিটিগুলো তৈরি করা যায় কিনা, মানে আমার কি লং টার্মে বা শর্ট টার্মে বিজনেস লস হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আমার মনে হয় যে এটা যেহেতু বন্ধ হয়েছে এখন করতে হবে আমাদের এখান থেকে, হ্যাঁ। সো এটা আমার মনে হয় যে বিজনেস লস হওয়ার যে আশঙ্কা, কিছু না করলে তো হবেই, হ্যাঁ, কিন্তু আমাদের সক্ষমতা বৃদ্ধি করার কিন্তু এখানে খুব ভালো সুযোগ আছে। ঢাকা এয়ারপোর্টের যে ক্যাপাসিটি এইটা এবং ম্যানেজমেন্ট, এবং সেখানে কোনো দুষ্টচক্র কাজ করছে কিনা, এত দাম মূল্য কেন বেশি হবে। আর আমাদের থার্ড টার্মিনালের এই অবকাঠামোটাকে আমরা কিন্তু শর্ট টার্মেই এটাকে ইউজ করার মতো অবস্থা নিয়ে আসতে পারি, এবং তাহলে আমাদের এই সময় একটা অস্থিরতার সময়, যেখানে কিছু কিছু সুযোগও হয়তো আমাদের রপ্তানি বৃদ্ধি করার হবে। এখন বিনিয়োগ কনফারেন্স হচ্ছে, সবটা মিলে এটা এই সুযোগটাকে হারানোটা আমাদের ঠিক হবে না। আর অন্য দিক থেকে দ্বিপাক্ষিকভাবে আমাদের আলোচনাটা চালিয়ে যেতে হবে। তাদেরও যদি ওখানে সমস্যা কম হয় তাহলে তারাও তো আয় করতে চাইবে এই ব্যবসাটা নিয়ে। রাইট স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো IDLC প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।